বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআর ও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা বলছে জামায়াত। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। উত্তরাঞ্চলে পদযাত্রায় নেতারা। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম, পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই, মালয়েশিয়ায় অভিযুক্ত 5 জনের বিষয়ে তদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ার দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনের 208টির মধ্যে 187টি, দুদক সংস্কারের 47টির মধ্যে 46টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ 89টির 62টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারো? খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন দেরি হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে, এজন্য দ্রুত নির্বাচন জরুরি। এদিকে সংস্কার ছাড়া ভোট হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে। জাতীয় নিরাপত্তা ও ঐক্যমত্য নিয়ে সংলাপে কথা বলেছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা।
জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি, এই বিপদের সঙ্গে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি, তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি, তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার। ঘরের পাশে নেপাল কি করে বিভাজিত একটা সমাজকে ঐক্যবদ্ধ করলো অভ্যন্তরীণভাবে, এবং সেই ঐক্যের ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে দুই বড় শক্তিকে তারা ম্যানেজ করছে, এটাও কিন্তু দেখবার বিষয়। একটা জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো আলাপ করবেন এবং সমাধান নির্ণয় করবেন, জাতিকে দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। জামায়াতের প্রতিনিধি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই তাদের, তবে যেনতেন নির্বাচন মানবেন না তারা। গণ অধিকারের নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ অভ্যুত্থান হতে পারে। এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম একটা পরিবর্তন চাই। যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবার আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সংসদে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করেন নেতারা। বৈষম্যমুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। ইলেকশনে যাব না, ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব। ইটস এ ডে ড্রিমিং, ইটস এ পাইপ ড্রিম। এটা হতে পারে না কোনোদিন। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক অর্থনীতি, সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলে জানান তারা। সাইফুর রহমান রকের রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি। উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এ সময় এক পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী,
আমরা জানি এই সব আপনাদের মনের দাবি। সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার মোড়ে আরেকটি পথসভা করেন এনসিপি। এ সময় গোয়েন্দা সংস্থা ও ডিসিএসপিদের ভূমিকার বিষয়ে সতর্ক করেন নেতারা। প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি কোনো দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আর পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধার ভিত্তিতে রাজনীতি ও দেশকে এগিয়ে নেয়ার আহ্বান নাহিদ ইসলামের। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুদকের 6 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুল সহ 23 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ জাকির হোসেনের স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, পরবর্তী ধার্য তারিখ 20 জুলাই আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। এর আগে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 23 জনের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 বাংলাদেশি জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করে তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে 5 জনের কথা বলেছেন তারা দেশে আসেনি, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হবে। এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কী বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালাকানুন ফিরিয়ে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে রাজধানীর টোলারবাগে জুলাই অভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহার তুলে দেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশের আমরা বহু নমুনা দেখেছি ফ্যাসিবাদের আমলে। তো ফ্যাসিবাদের আমলে যে নমুনাগুলো দেখেছি তার প্রতিফলন কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অর্ডিন্যান্সের মধ্যে সেটি থাকবে? হয়তো প্রথমে সুস্পষ্টভাবে সেটা নাই, কিন্তু অন্যভাবে সেটি কোথাও না কোথায় সেটা রাখা হয়েছে। সেই কালা কানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন, যে অর্ডিন্যান্স করছেন তার মধ্যে সেটি থাকবে। শোকাবহ কারবালাকে স্মরণ করলেন ইমাম হোসাইনের ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্ত দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অত্যাচারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প।
কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমামবাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবি কাড্রোলা, জারি মোবারক, জুলজেনা হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছরে আসুম ইনশাআল্লাহ। ও শিখুক যে এটা আমাদের মুসলমানদের জন্য এই মুহররমের মাসটা কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে তারা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কি 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসেনের সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরো আগে নিয়ে চলতে হবে। মুসলিমদের মাঝে ঐক্য থাকলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে জানান আয়োজকরা। যে কোনো অপশক্তিকে আমরা পরাভূত করতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। ইমাম হোসেন ইসলাম এই শিক্ষাটাই আজকে এই 10ই মুহররমের মাধ্যমে দিয়ে গেছেন। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে শোকাবহ পরিবেশে পালিত হয় পবিত্র আশুরা। কারবালার প্রান্তরে শোকাবহ দিনটিকে নানা আয়োজনে স্মরণ করে মুসলিম সম্প্রদায়। কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। তারই স্মরণে হাজার বছর ধরে 10 মুহররম শিয়া সম্প্রদায়ের হাই হোসাইন ধ্বনিতে এই মাতম। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিভিন্ন জেলায় তাজিয়া মিছিল বের করা হয়। মাতম আর চোখের জলে প্রিয় নবী দৌহিত্রের আত্মত্যাগকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতীকী হিসেবে শোভাযাত্রায় স্থান পায় পতাকা, কফিন সহ নানা জিনিস। মিছিল থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমগ্র মানুষকে এই বার্তাটা দেওয়া যে আমরা সত্যের পথে আমরা আছি। পবিত্র আশুরা উপলক্ষে নানা স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। কারবালার এই মর্মান্তিক ঘটনার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা বলে জানান আলেম সমাজ। 1400 বছর ধরে আমরা সেই ইমাম হোসেনকে অনুসরণ করছি, যেন আমরা সব সময় সকল মাজলুমের পক্ষে থাকি। এদিকে দিনটি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আশুরা শুধু শোকের দিন নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারেরও দিন। ইসলামের ইতিহাসে কারবালার এই আত্মত্যাগ মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। কনক আজাদ, সময় সংবাদ। কারবালার বিষাদময় ও মর্মান্তিক ঘটনার স্মরণে পবিত্র আশুরায় চট্টগ্রামে বের করা হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দেয়া হয় মিছিল থেকে। নানা বিধিনিষেধের পাশাপাশি ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাই হুসাইন ধ্বনিতে সুখের মাধ্যম, একই আওয়াজ, একই সুর। চট্টগ্রামে ইমাম হুসাইনের প্রতীকী কাফেলা জুড়ে। এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হুসাইনের পুরো পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই হৃদয় বিধারক ন্যায় ও ত্যাগের কাহিনী আজও নাড়া দেয় গোটা মুসলিম উম্মাকে। বিষাদময় ও মর্মান্তিক ঘটনাকে প্রতীকী কাফেলার মাধ্যমে তুলে ধরে প্রতি বছরের মতো বর্ণাঢ্য তাজিয়া মিছিলে এতে অংশ নেন হাজারো নারী পুরুষ। ইসলামের জন্য আমার হুসাইন শহীদ হয়েছেন, আমরাও ওনাকে প্রতি বছর স্মরণ করি
এইটাই আমাদের প্রত্যাশা। আমরা ওনাদেরকে স্মরণ করছি, এই দিনটাকে আমাদের স্মরণ করা উচিত, সকলেই স্মরণ করা উচিত, শিয়া সুন্নি নয়, কেউ নয়, সবাই মিলে স্মরণ করা উচিত আমাদের। অন্যায়ের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ এক হয়ে আমরা সোচ্চার থাকব। 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ শোকের মিছিলে থেমে থেমে কখনো কারবালার আদলে তলোয়ার যুদ্ধ, আবার কখনো বাদ্যযন্ত্রে তালে তালে শোক প্রকাশ করা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোক মিছিলে শামিল হন পথচারীরা। তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে সকালে নগরীর সদরঘাট থেকে বের করা হয় মাসিয়া মিছিল। এতে অংশ নেন নারী পুরুষ সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা মাধ্যমে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে, গেল জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে 1,26 লাখ, যার ধাক্কায় কমেছে অপারেটরদের আয়ও। নেতিবাচক প্রবৃদ্ধির জন্য উচ্চ সিম কর এবং মূল্যস্ফীতিকে দায়ী করছেন সেবাদাতারা। যদিও একই সময়ে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। শুভ খানের রিপোর্ট। 1 মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে, 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না। যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43 লাখ গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নাগরিকদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। নতুন সরকারের বাজেটে নাগরিকদের জন্য পাশ হয়েছে 31.8 ট্রিলিয়ন উওন। কয়েক ধাপে প্রতিটি নাগরিক পাবেন 1,50,000 উওন থেকে সর্বোচ্চ 4,50,000 উওন পর্যন্ত। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং। নির্বাচনী ইশতেহারে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন দেশটির নতুন সরকার। তারই ধারাবাহিকতায় অর্থনীতি ও কোরীয়দের জীবনযাত্রার মান পুনর্জীবিত করার জন্য সর্বস্তরের নাগরিকদের মধ্যে 21 জুলাই থেকে নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে লি জে-মিয়ং। ব্যক্তির আয় এবং বসবাসের অঞ্চলের উপর নির্ভর করে নাগরিকদের সর্বনিম্ন 1,50,000 উওন থেকে সর্বোচ্চ 4,50,000 উওন প্রদান করা হবে। ক্রয় বিক্রয়ে অর্থনৈতিক মন্দায় এমন সিদ্ধান্ত দেশীয় বাজার অর্থনীতি আরো উন্নত হবে বলে মনে করেন নাগরিকরা। এটা সত্যি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। মূল্যস্ফীতির কারণে ক্রয় বাজার সত্যি কঠিন হয়ে পড়েছে। তাই আমি মনে করি সরকার এবার ভোক্তা পেনশনের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। আশা করা হচ্ছে যে এই ভর্তুকির মাধ্যমে কর্মসংস্থানকারী ব্যক্তিদের বিক্রয় বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজার অর্থনীতি আরো উন্নত হবে। স্থানীয় সময় শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার জাতীয় পরিষদের বাজেটে নাগরিকদের জন্য পাশ হয়েছে 31.8 ট্রিলিয়ন উওন বা $23.3 বিলিয়ন। লি জে-মিয়ং সরকারের প্রথম বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অর্থ বিতরণ কর্মসূচি। আয়ের স্তরের উপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। এছাড়া দারিদ্র্যপীড়িত পরিবার এবং একক পরিবার সহ যেসব এলাকায় জনসংখ্যা কম সেসব অঞ্চলে ব্যক্তিরা অতিরিক্ত অর্থ পাবেন। এইসব অর্থের কুপন বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ছোট বড় দোকানে ব্যবহার করতে পারবেন বাসিন্দারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।
ইতালিতে 2025 সালের স্পন্সর ভিসার কোটায় 1 অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে। আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে 1 জুলাই থেকে, চলবে 31 তারিখ পর্যন্ত। তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে ধারণা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2023 থেকে 2025 সালের স্পন্সরের বরাদ্দ করা 4,52,000 শ্রমিক নেবার কার্যক্রম আগামী 1 অক্টোবর ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইতালিতে। কর্তৃপক্ষ জানায়, জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে। তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। উদ্বেগের বিষয় হচ্ছে যে খোদ ইটালিয়ানরাও এখন এই দালাল চক্রের মধ্যে নাম লিখিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং জেনে শুনে যারা সঠিক মালিক নির্ধারণ করতে পারে এমন ব্যক্তিদের দ্বারস্থ হবেন। এদিকে বর্তমান সরকার 2026 থেকে 2028 সালের মধ্যে আরো 5 লাখ শ্রমিক নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সরকারের এই 5 লাখ শ্রমিক নেবার বিষয়ে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। তারা বলেন, জর্জা মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছেন না। বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সপ্তাহব্যাপী কনসুলার সেবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ হাই কমিশন প্রিটোরিয়ার উদ্যোগে অনুষ্ঠানটির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফি। উদ্বোধন অনুষ্ঠানে আগত প্রবাসীদের কনসুলার সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। পরে কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা। এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে দেওয়া হবে আফিদা ঋতুপর্ণাদের সংবর্ধনা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম এবং হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আছেন মাসুদুর রহমান। প্রথমেই যাচ্ছি ফাহিমের কাছে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বহনকারী থাই এয়ারওয়েজের যে বিমানটি রয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে এবং এরপরে কিছু আনুষ্ঠানিকতা সারবেন সেখানে নারী দল। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা আসলে বিমানবন্দরে প্রবেশ করেছে। সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে নারী দলের এই অর্জন, এই কৃতিত্বকে বরণ করে নেবে। সেই সঙ্গে নারী দলকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এরপরেই আসলে নারী দলকে সেখান থেকে আসলে যেই বাফুফের যে বাস রয়েছে সেই বাসে করে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। যেই বাসটি করে নারী ফুটবল দলকে হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে সেই বাসটিও এরই মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং কি এরই মধ্যে আসলে ফুটবল দল কিন্তু বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি সারছেন। সেই হাতিরঝিলের যদি যে কথাগুলো বলতে চাই, হাতিরঝিলে কিন্তু বাউফের সভাপতি তাবিদ আউয়াল সহ বাউফের সহসভাপতি ফাহাদ করিম সহ আরও বিভিন্ন কর্মকর্তারা যারা রয়েছেন তারা আসলে এই অনুষ্ঠানটি এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন এবং কি বাংলাদেশ নারী দলের যেই অর্জন, যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে আসলে যে ইতিহাস গড়ে নারী ফুটবল দল প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ বাছাইয়ের যেই গৌরব অর্জন করছে সেই গৌরবকে আসলে সম্মাননা জানা হবে। তো ফুটবল ফেডারেশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দলকে আসলে যে আর্থিক পুরস্কার, এই যে এত বড় অর্জন, তারপরে কি আর্থিক কোনো পুরস্কার দেওয়া হবে কিনা এখন পর্যন্ত আসলে ফুটবল ফেডারেশন তেমন কোনো ঘোষণা দেয়নি। কারণ গত সাফে যে সাফ জিতে আসার পরে যে ফুটবল ফেডারেশন থেকে নারী দলকে যেই অর্থ পুরস্কারের 1.5 কোটি টাকার অর্থ পুরস্কারের কথা বলা হচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে ফেডারেশন দিতে পারেনি। সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, কিন্তু উষ্ণ অভ্যর্থনা দিয়ে নারী দলের এই যে অর্জন, সেই অর্জনকে আসলে সাধুবাদ জানাবে এবং সংবর্ধনার মাধ্যমে সেখানে যদি প্রোগ্রামটার কথা বলি এবং সেই প্রোগ্রামটা আসলে বেশ কিছুক্ষণ হবে না, কারণ এই প্রোগ্রাম শেষেই কিন্তু আসলে নারী ফুটবল দলের যেই 2 সদস্য রয়েছেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সকাল 7টার
7টার দিকে তারা আসলে আবার দেশ থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিবেন এবং কি বাকি যে নারী সদস্যরা রয়েছেন তারা আসলে ফুটবল ফেডারেশনের যে ক্যাম্প রয়েছে সেখানে যাবেন এবং এর পরের দিন আসলে বাকি আরও যে 3জন ফুটবলার যারা আসলে ভুটান লিগে খেলে থাকেন তারা আসলে সেই ভুটান লিগে খেলতে যাবেন। তো আসলে খুব তাড়াহুড়ো করেই ফুটবল ফেডারেশন এই সংবর্ধনার আয়োজন করেছেন এবং কি সংবর্ধনা স্থলে এই মুহূর্তে আমাদের আছেন সহকর্মী মাসুদুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানের সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। হাতিরঝিলে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি উপেক্ষা করেও এখানে যারা আয়োজকরা আছেন তারা নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাতে কোনো রকম ছাড় দিচ্ছেন না। একেবারেই প্রস্তুতির একদমই শেষ পর্যায়ে এবং এত গভীর রাতেও ফুটবল প্রেমীরা যারা রয়েছেন তারাও এই এমপি থিয়েটারে এসেছেন এবং এমপি থিয়েটারের যে গ্যালারি এই গ্যালারির প্রায় পুরোপুরি যে সাধারণ দর্শক যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবলের জন্য এই গভীর রাতেও তারা এই হাতিরঝিলে উপস্থিত হয়েছেন, যারা এই বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে সেই নারী দল তাদেরকে এক ঝলক দেখার জন্য তারা এখানে এসেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সেই সংবর্ধনা অনুষ্ঠানটি দেখার জন্য। এখানে আমরা দেখছি বাফুফের সভাপতি আছেন, তিনি শুরু থেকে তদারকি করছেন। আমরা যদি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যে তাবিদ ভাই, আমরা একটু আপনার সাথে একটু জানতে চাই আজকে যেহেতু আমরা লাইভ আছি, একটু যদি বলতেন যে আজকে কি কি ধরনের আয়োজন আছে বা আপনারা কিভাবে সংবর্ধনা জানাবেন? অমন কোনো আয়োজন নাই, মেইনলি হলো আকর্ষণ তো অফকোর্স আমাদের নারী জাতীয় দল, তো ওনাদের জন্যই, ওনাদেরকে হাইলাইট করার জন্যই, আর বাংলাদেশ ফ্যান এবং বাংলাদেশ মানে দেশ হিসাবে ওদের পিছিয়ে আছে ওটা দেখানোর জন্য যতটুকু আয়োজন করা হচ্ছে। প্রতিবারে আমরা দেখি এরকম অর্জনের ক্ষেত্রে আর্থিক সহায়তা বা অনুদান বা একটা পুরস্কার ঘোষণা করা হয়, এবার কি তাদের জন্য এরকম কিছু থাকবে কিনা? না, আজকে তো ওরকম অফিসিয়াল কোনো মিটিং বা অফিসিয়াল কোনো দাওয়াত ওদেরকে দেওয়া হয় নাই। আজকে জাস্ট যেটা হয় যে নর্মালি এয়ারপোর্ট থেকে নামার পরে ফ্যানরা এয়ারপোর্টেই থাকে অথবা বাফুফে ভবনে থাকে, বাট আজকে গভীর রাত হওয়ার জন্য এবং আবহাওয়া ভালো না হওয়ার জন্য ফ্যানদের জন্য এই ব্যবস্থা আমরা করছি। আজকে মূলত ফ্যানরা যেন প্লেয়ারদেরকে দেখতে পারে। থ্যাংক ইউ। আমরা দেখছি যে গভীর রাতেও ফ্যানরা এসেছে, তো বাংলাদেশের মানুষের যে ফুটবলের প্রতি যে আগ্রহ সেটি তো আসলে এই অবস্থা দেখে তো আসলে বলার অপেক্ষা রাখে না। নারী ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এগুলো আপনাদের অনুপ্রেরণা যোগাবে কিনা? না, নারী ফুটবল তো অলরেডি এগিয়ে গেছে, বরঞ্চ নারী ফুটবলাররাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যেই ফ্যানরা আপনারা দেখতেছেন সেই ফ্যানরা কিন্তু মানে আমার চেয়েও কঠিন সাপোর্টার এবং ফলোয়ার আমাদের ফুটবল দলদের। তো ওনারা রাত্রের হোক, বৃষ্টি হোক, রোদ হোক, ইট ডাজন্ট ম্যাটার, ওনারা নারী ফুটবল টিমের পিছিয়ে আছে। ওনারা পারলে আগামীতে অস্ট্রেলিয়াও যাবে খেলা দেখার জন্য। তো আমি আশাবাদী যে এরকম একটা আয়োজন থেকে পুরো দেশ আরও একটু বেশি জেগে উঠবে। থ্যাংক ইউ আপনাকে, যেমনটি জানাচ্ছিলেন বাফুফের সভাপতি, এবং তার যে আয়োজন আজকের সেই আয়োজনের জন্য তারা আসলে কোনোভাবেই কোনো কমতি রাখছেন না এবং তাদের যথাসাধ্য চেষ্টা করছেন যে এই সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য এবং নারী ফুটবল দলের প্রত্যেকটি সদস্যকে তারা সম্মান জানানো। আমরা তখন যুক্ত ছিলাম অ্যাম্ফি থিয়েটারে, তার আগে যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআর ও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা বলছে জামায়াত। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। উত্তরাঞ্চলে পদযাত্রায় নেতারা। এবং দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই, মালয়েশিয়ায় অভিযুক্ত 5 জনের বিষয়ে তদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ার দাবি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।